আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। নাগরিক শোকসভায় বিশিষ্টজনরা তার দেখানো পথ অনুসরণের তাগিদ। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন। মুখপাত্র গাজী আতাউর রহমান। এককভাবে 268 আসনে নির্বাচনের ঘোষণা। আলোচনার পথ এখনো খোলা আছে জামায়াত ইসলামী। আপিলে প্রার্থীতে ফিরে পেলেন আরও 18 জন। উচ্চ আদালতের নির্দেশে পাবনা 1 ও 2 আসনের নির্বাচনী তফসিল নতুন করে ঘোষণা ইসির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতি বেগম খালেদা জিয়াকে দলের ঊর্ধ্বে গোটা দেশের নেত্রী আর জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত করেছিল। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বেগম জিয়াকে ধারণ করেই আগামী দিনের পথ চলতে হবে। সম্প্রতি প্রয়াত সাবেক এই প্রধানমন্ত্রীর স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় বিশিষ্টজনদের বক্তব্যে এসব কথা উঠে আসে। বেগম জিয়াকে মরণোত্তর সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাসের হোসেন। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি চির অম্লান। আপোষহীন সংগ্রামী দেশপ্রেমিক বেগম খালেদা জিয়াকে স্মরণ করতে নাগরিক সমাজের আয়োজনে এই শোক সভা। অনেক দরিদ্র পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে যোগ দিয়েছিলেন সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত দেশ বরেণ্য ব্যক্তিরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা ছিলেন শ্রোতার সারিতে। নাগরিক শোক সভায় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও ছিলেন অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা। বক্তাদের তালিকায় ছিলেন ধর্মীয় আর পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিরাও। কেন বেগম খালেদা জিয়া অন্যান্য রাজনীতিবিদদের চেয়ে আলাদা, সে কথা উঠে আসে বক্তাদের বক্তব্যে। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। উনি যে নিদর্শন রেখে গেছেন, উনি ব্যক্তিগতভাবে যে দেখিয়ে গেছেন, সেটার জন্য আমরা একটি অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ যাতে করতে পারে। বেগম জিয়া কেন এত জনপ্রিয় ছিলেন? তার একটা কারণ তো অবশ্যই স্বামীর মতোই তার দেশপ্রেম ছিল। আরেকটি কারণ হচ্ছে তার সংগ্রামী জীবন। প্রাথমিক শিক্ষার বিস্তার, মেয়েদের পড়াশোনার সহায়তা, অনেক দরিদ্র পরিবারকে নতুন আশার আলো দেখিয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাস্যকর মামলায় বেগম জিয়াকে সাজা আর কারারুদ্ধ অবস্থায় চিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এমন অভিযোগ করেন আইনজীবী চিকিৎসকরা। আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, এবং এই কথাটা যদি আমরা মনে রাখি, তা আমাদেরকে সবার আগে যে জিনিসটা শুরু করতে হবে সেটা হচ্ছে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামী জীবন আজীবন বাংলাদেশের মানুষকে পথ দেখাবে। খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরে সবার ভেতরে আমরা উপলব্ধি করি। The future of Bangladesh depends on a knowledge-based society. বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার
ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। আয়োজকরা জানান এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ। গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন কিংবদন্তি এই নেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়। বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নির্যাতন, নিপীড়ন, প্রতিহিংসার শিকার হয়েছিলেন। তারপরও মৃত্যুর কিছুদিন আগে সর্বশেষ দেয়া বক্তব্যে বেগম জিয়া প্রতিশোধ, প্রতিহিংসা নয়, সবাইকে সাথে করে নিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। নাগরিক শোক সভায় বক্তারা বেগম জিয়ার সেই আহ্বানে সাড়া দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানালেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জোটে নয়, এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে নির্বাচন না করার এই সিদ্ধান্তের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। জামায়াতের দাবি, আসন সমঝোতা ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষকেই অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি। আলোচনার পথ এখনো খোলা আছে। মনির হোসেন তপু রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দে সময় বাকি আছে মাত্র কয়েকদিন। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 11 দলীয় জোট থেকে নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। একই সাথে তাদের মনোনীত 268 জনের কেউই মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানানো হয়। নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। দেশের ইসলামপন্থী জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারেন না তারা বলেও জানান তিনি। এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন। তারা প্রচলিত আইনে রাষ্ট্র পরিচালনা করবেন এই কথা যখন ঘোষণা করলেন, যেটা মনে হয়েছে তারা ক্ষমতাটাকেই একমাত্র মুখ্য মনে করছে। জামাতে ইসলামীর পক্ষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রতিটি বিষয়ে স্বচ্ছতা, বাস্তবতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত হয়েছে। যেহেতু জোট হয় না, জোট হলে এখানে আহ্বায়ক থাকতেন বা ইত্যাদি কাঠামো থাকতো, এদের কোনো কাঠামো করা হয় না। বাই রোটেশন এখানে সভাপতিত্ব করেছে, সব দল একসাথে আলোচনা করে এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। ধারণা করা হচ্ছে আসন সমঝোতা সহ বিভিন্ন বিষয়ে নীতিগতভাবে একমত হতে না পারার কারণেই এই বিচ্ছেদ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমেদ গেসু দরাজ শাহ পীর কোল্লার মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে তিনি কথা জানান। এদেশে অপশাসন অথবা স্বৈরাচার যেন আর ফিরে না আসে, সেজন্য গণভোটে হাঁ এর পক্ষে রায় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। এটা ফ্রি হবে, ফেয়ার হবে, পিসফুল হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে এবং ফেস্টিভ হবে। এই যাবৎকালে যতগুলো ইলেকশন দেখেছেন, দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট। খুব ভালো ইলেকশন হবে এবং আপনারা সবাই আপনাদের যে ডেমোক্রেটিক রাইটস এগোবেন। আর আমরা সবাইকে আহ্বানও করছি যে আপনারা হা ভোট দিবেন। সরকারের দায়িত্ব হচ্ছে ভোট দিতে জনগণকে উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের পক্ষে ভোট চাওয়া সরকারের উচিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণ বিষয়টিকে ভালোভাবে নিচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন, কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকার অথবা এবং সরকারের লোকজনের বলা অনুচিত উল্লেখ করে এতে জনমনে সন্দেহ তৈরি হচ্ছে বলেও জানান এই বিএনপি নেতা।
সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে উদ্বুদ্ধ করা ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না। তো আমি সরকারকে বলবো ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে 43টি আপিলের মধ্যে 18টি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে না মঞ্জুর হয়েছে 21টি আপিল। এছাড়া অপেক্ষমাণ রাখা হয়েছে 4টি আবেদন। শুক্রবার ছুটির দিনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানির কার্যক্রম চলে 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। আপিল শুনানির এই কার্যক্রম চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এদিকে আপিল বিভাগের নির্দেশে পাবনা 1 ও 2 আসনের নির্বাচনী তফসিল নতুন করে ঘোষণা করেছে ইসি। এই দুটি আসনেও আগামী 12 ফেব্রুয়ারি একই দিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন ব্রিয়ার। তারেক রহমানের সাথে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি এসবি, বিএনপি যুগ্ম মহাসচিব, আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য হুমায়ুন কবির। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসীদের দৌরাত্মের অবসান চান সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের বাসিন্দারা। সেই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে স্কুল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। এসব দাবি পূরণের আশ্বাস আর নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন এই আসনের প্রধান 2 প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এবং জামায়াতের প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া। জামিল হাসান শান্ত রিপোর্ট। রাজধানীর খুব কাছেই প্রদীপের নিচে অন্ধকারের মতো উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ 3 আসন। এখানে আধুনিকায়নের ছোঁয়া যেমন লাগেনি তেমনি নেই নাগরিক সুবিধা। নদী দূষণের ফলে এলাকার মানুষ বিশুদ্ধ পানি গ্রহণ করতে পারেন না, সেই সাথে রয়েছে ভূমি দখল আর মাদকের উপদ্রব। আমাদের পাশে একটা বুড়িগঙ্গা নদী আছে, এই নদীটার পানিটা দূষণ হয়ে আছে আজ থেকে 7-8 বছর যাবত। কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই ময়লা পানিগুলো নদীতে ছেড়ে দেয়। এই কারণেই আমাদের কৃষকরা আমরা আছি এই পানিগুলো ব্যবহার করতে পারি না। বিশ্ববিদ্যালয় তো নাই, একটা কলেজ আছে সোনারগাঁ ডিগ্রি কলেজ পুরাতন, কিন্তু এটা ততটা মানসম্মত না, র্যাঙ্কে পড়ে না। পানির সমস্যা, পানি একবারে খারাপ, মানুষে গোসল টোসল করতে পারে না, এলাকায়ও কোনো হাই স্কুল নাই। এদিকে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত একটি উন্নত এলাকা গড়ার পরিকল্পনা রয়েছে তার। অতীতে যারা বড় বড় বলে দিছে খেলা হবে কিন্তু কাজ করে নাই। কিন্তু একটা সোনারগাঁও পুরসভা কিন্তু দেখলে কেমন, এটা পুরসভা না, এটা ইউনিয়নের খারাপ অবস্থা। আমার বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা হলো আমার মাদক নির্মূল করা, চাঁদাবাজ নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা, ভূমিদস্যু নির্মূল করা। আশা আছে যদি আল্লাহ বাঁচায় সোনারগাঁও একটা ইউনিভার্সিটি করার জন্য, আর যদি তাই না পারি তাহলে উন্নত মানের একটা কলেজ করার জন্য। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থী ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোনারগাঁয়ে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে এটি খুবই অপ্রতুল, মানে ইকুইপমেন্ট যা থাকা দরকার একটা হসপিটালে, ভালো ডাক্তার থাকার কথা, যে ওষুধপত্র থাকার কথা, ইজ ভ্যারি পুয়ার। মানে এখানে পেশেন্ট কি জন্য আসবে ট্রিটমেন্টে, এমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে নাই। আমি মনে করি 2.5 লাখের কাছাকাছি যে যুবক ভোটার, তাদের প্রায় সকলেই দাঁড়িপাল্লাকে এনশিওর করবে। নারায়ণগঞ্জ 3 আসনে মোট ভোটার সংখ্যা 5,94,215 জন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমাদের সহকর্মী তরিক ইসলাম আছেন খুলনা শিববাড়িতে। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি শিল্পনগরী খুলনাতে। আর সারাদিন আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি। কোনো সরকারি
নানান প্রতিশ্রুতি দিছে কিন্তু কোনো বাস্তবায়ন করেনি। আমরা খুলনার যারা স্থানীয় আমরা খুব বঞ্চিত। আমরা খুলনার লোক, আমরা আসলে গর্ব করি খুলনার লোক হিসাবে, কিন্তু খুলনাতে সবসময় বাইরের লোক এসে ডমিনেট করে, কিন্তু তারা খুলনার উন্নয়ন থেকে নিজেদের উন্নয়নের দিকে খেয়াল দেয়। এবার খুলনায় যারা আছেন তারা যোগ্য প্রার্থী বলে মনে করি এবং আমি এবং আমরা খুলনাবাসী সবাই আশা করি তারা যেন খুলনার উন্নয়নের দিকে খেয়াল দেবেন, এটাই আমরা প্রত্যাশা করি। দীর্ঘদিন যাবৎ খুলনা উন্নয়ন থেকে বঞ্চিত। এটা শিল্পাঞ্চল হলেও অধিকাংশ শিল্প কারখানা বন্ধ রয়েছে, যার ফলে কর্মসংস্থানের এখানে একটা ব্যাপক একটা ঘাটতি রয়েছে। তো আগামী দিনে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন তারা যেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা এবং কর্মসংস্থানে বিশেষ ভূমিকা পালন করে, এটাই তাদের প্রত্যাশা। তো সালাবিস্তির ভোটের গাড়ি খুলনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ভরা মৌসুমেও কমছে না সবজির দাম, বেড়েছে সব ধরনের চালের দাম কেজিতে 7 থেকে 8 টাকা। এদিকে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগির দাম। রাজধানীর বাজার দর নিয়ে জেমস হামিমের রিপোর্ট। শীতকাল মানেই বাজারে থরে থরে সাজানো শীতের সবজি। ক্রেতাদের নাগালের বাহিরে আসায় সে স্বাদ উপভোগ করতে পারছে না নগরবাসী। কাঁচা তরিতরকারির দাম গত সপ্তাহে এই সপ্তাহে তেমন পরিবর্তন হয় নাই। যখন সিজনে মনে করেন যে মাল প্রোডাকশন হয় জমিতে তখন ঠিকই দাম কম হয়, আর যখন না থাকে তখন তো কাঁচামরিচ বাজার হয়ে যায় 400 টাকা। এই এক সপ্তাহের মধ্যে দাম অনেক বাড়ছে। মাছ, তরিতরকারি, মুরগি, কোনো কিছু বাদ নাই, সবকিছু দামে বাড়ছে। তা এখন এইভাবে বাড়তে থাকলে তো আমরা একটা লাগান ধরতে পারতেছি না। আমরা যারা প্রতিদিন যারা নিত্য বাজারে আসি, আমাদের পক্ষে আসলে যদি 10টা আইটেম নিয়ে আসি চিন্তা করে বাসায় নিয়ে যেতে হয় 7টা আইটেম। আমরা তো এত টাকা দিয়ে নেওয়া সম্ভব না, হেরা বলে নিলে না নিলে বাদ দিন। তবে ভরা মৌসুমেও চালের দাম কেজিতে বেড়েছে 7 থেকে 8 টাকা। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়েছে আপনার মিনিকেট বাড়ছে কেজি প্রতি 3 টাকা 4 টাকা। এটা সিন্ডিকেটের কারণে। আপনি গেছে সপ্তাহ তুলনায় এই সপ্তাহ প্রতি মুরগির কেজি আপনি 20-30 টাকা। শীতের কারণে আপনার অনেক মুরগির খামার নষ্ট হয়ে গেছে, তার কারণে আপনার মুরগির আমদানি কম। এদিকে বাজারে দেশি মাছের সরবরাহ থাকলেও দাম চওড়া, তবে স্থিতিশীল রয়েছে গরু মাংসের দাম। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। এগারোতম শাহ সিমেন্ট AKS গলফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান হোসেন। এছাড়া প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন গ্যাংকম্বো টুসিন টুকস এবং লেডিস উইনার মিসেস ফাতেমা রহমান। 3 দিনের টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং টুর্নামেন্টের স্পন্সর আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। নাগরিক শোকসভায় বিশেষজনেরা তার দেখানো পথ অনুসরণের তাগিদ। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন। মুখপাত্র গাজী আতাউর রহমান। এককভাবে 268 আসনে নির্বাচনের ঘোষণা। আলোচনার পথ এখনো খোলা আছে জামায়াত ইসলামী। আপিলে প্রার্থীদের ফিরে পেলেন আরও 18 জন। উচ্চ আদালতের নির্দেশে পাবনা 1 ও 2 আসনে নির্বাচনী তফসিল নতুন করে ঘোষণা ইসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।